এ কি অনাথ সৃষ্টি কাণ্ড! তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি বাপের বাড়িতে কি এরকমই করতে? চিৎকার করে উঠলেন বসুধা। মাত্র কয়েকদিন হলো এ বাড়িতে বউ হয়ে এসেছে ত্রিধারা, স্কুল মাস্টার সুশান্ত চৌধুরীর একমাত্র মেয়ে। বাবার আদর্শে অনুপ্রাণিত ত্রিধারা শাশুড়ির চিৎকারের কারণটা বুঝতে পারে না। অবাক হয়ে সে বলে, আমি কি করলাম মা? হায়রে কপাল, আবার জিজ্ঞেস করছো তুমি কি করলে? স্বপ্না আর তুমি একসাথে বসে ডাইনিং টেবিলে জল খাবার খাচ্ছ? বিশ্বাস করুন গিন্নিমা, আমি চেয়ারে বসে বৌদিমণির সাথে খেতে চাইনি। রুটি তরকারিটা বৌদিমণিকে আমি অনেকবার বলেছি আমার থালাতেই দিতে, কিন্তু বৌদিমণি তোমাদের থালাতেই দিল আর আমাকে জোর করে ওর পাশেই বসতে বলল। আমি অনেক মানা করেছিলাম। অপরাধীর মতো মুখ করে কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়িয়ে পড়ল স্বপ্না। এই বাড়ির বহু পুরনো লোক, যাকে ছাড়া এই বাড়ির সব কাজই প্রায় অচল। স্বপ্না পিসি, তুমি দাঁড়ালে কেন? খাওয়া শেষ করো, তারপরে উঠবে, কঠিন স্বরে বলল ত্রিধারা। স্বপ্না কি করবে বুঝতে পারছে না, তাই সে দাঁড়িয়েই রইল। তুমি আমাকে অপমান করছো ত্রিধারা, গর্জে উঠলেন বসুধা। আমি তোমাকে কোনো অপমান করছি না মা। স্বপ্না পিসির আমার সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার মধ্যে তোমার কিসের অপমান? আর আমি যতদূর তোমাদের মুখে শুনেছি, স্বপ্না পিসি তোমাদের বাড়ির বহু পুরনো লোক। এমনকি আমি এও শুনেছি, তোমরা যখন সপরিবারে দূরে কোথাও বেড়াতে যেতে, তখন সেই কয়দিন স্বপ্না পিসি আর তার ছেলে এসে তোমাদের বাড়ি পাহারা দিত। যে এতটা বিশ্বাসের, এতটা ভালোবাসার যোগ্যতা রাখে, সে আমার সাথে এক টেবিলে বসে আমাদের প্লেটে খাবার খাচ্ছে দেখে তোমার কেন এত খারাপ লাগছে আমি সেটাই তো বুঝতে পারছি না। আজ কুশল ফিরুক, আমি কথা বলবো। বউ এসে এত তাড়াতাড়ি সব নিয়ম বদলে দেবে এ আমি মেনে নিতে পারবো না। রাগে গজগজ করতে করতে ওখান থেকে চলে গেলেন বসুধা। চোখের পাতা ভিজে উঠেছে স্বপ্না পিসির। বলল, আমার জন্যে তোমাকে আজ বকুনি খেতে হবে। ছেলে অফিস বেরিয়ে গেলে জলখাবার খেয়ে বসুধাও বেরিয়ে গিয়েছিল তার এক বান্ধবীর বাড়িতে কিছু একটা দরকারে। কিছুদিন বাদেই একটা গানের প্রোগ্রাম আছে দেখে ত্রিধারাও গান প্র্যাকটিস করছিল, তাই তারও জলখাবার খেতে দেরি হয়ে গিয়েছিল। নিচে নেমে দেখলো স্বপ্না দুপুরের রান্না শুরু করে দিয়েছে। ত্রিধারাকে নামতে দেখে স্বপ্না ত্রিধারার জলখাবারটা তার সামনে এগিয়ে ধরল। তুমি খেয়েছো স্বপ্না পিসি? ত্রিধারা জিজ্ঞেস করেছিল। তুমি এখনো খাওনি, আমি কি করে খাবো বলো? তুমি খেতে শুরু করো, আমি আমারটা নেব এবার। ত্রিধারা একটা প্লেটে স্বপ্না পিসির জন্য জলখাবারটা নিয়ে ডাইনিং টেবিলে রাখলো। বলল, কাজ পরে করবে, এখন চলে এসো খেয়ে নাও। ত্রিধারার কাণ্ড দেখে স্বপ্নার চোখ কপালে ওঠার জোগাড়। তুমি যে কি সব বলো না! তুমি খাও, আমার প্লেট আলাদা, আমি নিচে বসছি। ধুর, ওসব ছাড়ো তো, তাড়াতাড়ি চলে এসো, আমার কিন্তু খিদে পাচ্ছে খুব। স্বপ্না কিছুতেই আসতে চাইছিল না। ত্রিধারা তাকে জোর করে হাত ধরে টেনে এনে চেয়ারে বসিয়েছিল। তারপরে বসুধা ফিরে আসতেই এই বিপত্তি। দুপুরবেলা রান্না সেরে গ্যাস মুছে স্বপ্নাও চলে গেছে থমথমে মুখে। সারাটা দিন শাশুড়ি মাও মুখ ভার করে ঘুরে বেড়ালো। খারাপ লাগছে ত্রিধারার। নতুন বউ সে, তার জন্যই আজ বাড়ির পরিবেশ গুমোট, কিন্তু সে নিজের বাড়িতে এরকম পার্থক্য দেখে আসেনি। তার মা বলতেন, পেটের দায়ে ওরা আজ আমাদের কাজের লোক। আমাদের প্লেটে যদি ওদের খেতে দিই বা আমাদের সাথে বসেই যদি ওরা খায়, তাহলে অসুবিধা কোথায়? আমরা যখন কোনো হোটেলে খেতে যাই, তখন কি ভাবি সেই প্লেটে আগে যে খেয়ে গেছে সে ৫ বাড়ি কাজ করে কিনা? ট্রেনে বা বাসে যখন আমরা যাতায়াত করি, তখন কি আমরা ভাবি যে আমার পাশে যে যাত্রীটি বসে আছে সে আমাদের তথাকথিত কাজের লোক কিনা? তাহলে আমার বাড়িতে যখন ওরা কাজ করতে আসে, তখন এই জাতীয় ভেদাভেদগুলো করব কেন বল? এই রকম ধ্যান ধারণাতেই ত্রিধারার চরিত্র গড়ে উঠেছে। শাশুড়ি মায়ের নিয়ম অমান্য করা নয়, সে ছোটবেলা থেকে যা দেখে এসেছে সেটাই সে করেছে মাত্র। কুশল বাড়িতে ঢোকার সাথে সাথে বসুধা ছেলের কাছে নিজের অপমানের কাহিনী বলল।
ত্রিধারা বোঝাতে চেয়েছিল, মা, এই স্বপ্না পিসি তো আমাদের বাড়ির সব কাজই করে। ওর হাতের ছোঁয়া তুমি খাচ্ছ, ও যে কাপড় ভাঁজ করে রাখে সেই কাপড় তুমি পরছো। তোমার ঠাকুর ঘরের ফুলটা পর্যন্ত ও কাজে আসবার আগে বাজার থেকে নিয়ে আসে। সব জায়গাতেই ওর হাতের ছোঁয়া রয়েছে। তাহলে ওর পাশে বসতে বা আমাদের প্লেটে ওকে খেতে দিতে আপত্তি কিসের? তোমার মতো অত উদার মানুষ হতে পারবো না। আমি কাজের লোককে কাজের লোকই ভাবি। না, এদের বুঝিয়ে লাভ নেই। তাই আর তর্ক বাড়ায় না ত্রিধারা। কুশল বলল, তুমি নিজের মতো থাকো না। মা কি করবে সেটা মাকে ভাবতে দাও। তোমার এখন সংসারের দিকে কিছু দেখতে হবে না। এদের দুর্বল মানসিকতা আঘাত করলো ত্রিধারাকে। প্রতিবাদ করেও কোনো লাভ হলো না। পরের দিন শাশুড়ি আবারও সেই স্বপ্না পিসির নির্দিষ্ট প্লেটেই তাকে খেতে দিল, আর মেঝেতে বসেই স্বপ্না পিসি খেলো। খুব কষ্ট লাগছিল সেদিন স্বপ্না পিসির মুখটা দেখে। তারপর কেটে গেছে আরও কয়েকটা মাস। ত্রিধারা একদিন নিজের ঘরে বসে রেওয়াজ করছে। স্বপ্না ঘরে ঢুকলো ঘর ঝাড়ু দেবার জন্য। ঝাড়ু দিতে দিতে স্বপ্না আর চোখে যে বারবার তার হারমোনিয়ামটাই দেখছিল, সেটা ত্রিধারার দৃষ্টি এড়ালো না। রেওয়াজ থামিয়ে সে জিজ্ঞাসা করলো, কিছু বলবে স্বপ্না পিসি? কিছু মনে করবে না তো একটা কথা জিজ্ঞেস করলে? না না, মনে করব কেন বলো? একটু ইতস্তত করছিল স্বপ্না। এই হারমোনিয়ামগুলোর কীরকম দাম গো? অনেক। একটু অবাকই হলো ত্রিধারা। হঠাৎ হারমোনিয়ামের দাম কেন জিজ্ঞেস করছে? বলল, তুমি গান জানো? সাথে সাথে স্বপ্নার চোখে মুখে প্রতিফলিত হলো এক ঝাঁক খুশির রশ্মি। বলল, আমি নয় গো, আমার ছেলেটা। ছোটবেলা থেকেই ওর খুব গানের শখ। বাড়িতে গাইতো, আমরা অবাক হয়ে শুনতাম ওর গান। ভাবতাম এত সুন্দর গান করে কি করে, কখনো শেখেনি জানো তো। তারপর স্কুলের একটা ফাংশানে একদিন গান গেয়েছিল। মাস্টারমশাইরা খুব প্রশংসা করেছিল। ওদের স্কুলের একজন মাস্টারমশাই বাড়িতে গান শেখান। উনি আমার ছেলেকে ডেকে বললেন ওনার বাড়িতে যেতে। সেই থেকে আমার ছেলে ওনার কাছে গান শেখে গো। কিন্তু বাহ, এ তো খুব ভালো কথা। তোমার ছেলের গান তো শুনতে হয় তাহলে একদিন। খুব খুশি হলো স্বপ্না পিসি। তুমি শুনবে আমার ছেলের গান? যদি কোনো আপত্তি না থাকে আমার বাড়ি একদিন যাবে। তোমাকে আমার ছেলের গান শোনাবো। জানো হারমোনিয়ামের কথা কেন জিজ্ঞাসা করছি? অডিশন না কি একটা বলে না, সেটা দিতে যাবে আমার ছেলে একটা টিভির চ্যানেলে গো। হারমোনিয়াম নেই তো, তাই ভাবছিলাম ওই অডিশন দিতে যাবার আগে একটা হারমোনিয়াম কিনে দিলে ভালো হতো। তাই দামটা জিজ্ঞেস করছিলাম। বাহ, দারুণ খবর। আমি খুব খুশি হয়েছি। আমি তো একটু আধটু গান জানি। কোনো সাহায্যের দরকার হলে বলো। একটু ভাবল ত্রিধারা। তারপর বলল, এটা আমার স্কেল চেঞ্জিং হারমোনিয়াম। বিয়ে হয়ে আসার মাসখানেক আগে এটা আমাকে বাবা কিনে দিয়েছিলেন। আমার আগের হারমোনিয়ামটা এখনো আমার বাপের বাড়িতে রাখা রয়েছে। কালকে সন্ধ্যের পরে ছেলেকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে এসো। অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। যতদিন না নতুন হারমোনিয়াম কিনতে পারছো ততদিন আমারটাই ব্যবহার করো। আমিও কাল বিকেলের দিকে বাপের বাড়ি যাব। ছেলেকে নিয়ে চলে এসো। নিয়ে যেও হারমোনিয়ামটা। স্বপ্না স্বপ্নেও ভাবতে পারেনি যে তার ছেলেকে বিনা টাকায় কেউ হারমোনিয়াম দিতে পারে। ত্রিধারা দুপা জড়িয়ে ধরল সে। তুমি যে আমার কি উপকার করলে তুমি ভাবতেও পারবে না। আমার ছেলে খুব খুশি হবে গো। এই পা ছাড়ো। আমি কোনো উপকার করিনি, এমনি আমার বাড়িতে পড়ে আছে, তাই তোমার ছেলেকে ব্যবহারের জন্য দিলাম মাত্র। কিন্তু দেখো মা যেন জানতে না পারেন। ত্রিধারা সাবধান করে দেয় স্বপ্নাকে। তারপর তারপর অডিশন দিয়ে চান্স পায় স্বপ্না পিসির ছেলে নীল। শুধু অডিশনে চান্স নয়, অনেক রাউন্ড অবধি এগিয়ে গিয়েছিল নীল। টিভির পর্দার অনেকের কাছেই তখন চেনা মুখ সে। প্রচুর ফাংশন করতে শুরু করলো। স্বপ্না পিসি একদিন এসে সবাইকে জানালো যে তার ছেলে এখন আর তাকে কাজ করতে দিচ্ছে না। বসুধা যেন অন্য লোক দেখে নেয়।
সেদিন ত্রিধারাকে স্বপ্না খুব আনন্দ করে বলেছিল যে তার ছেলে একজন নামকরা গুরুজির কাছে গান শিখছে। উচ্চ মাধ্যমিক পাশ করে সে এখন রবীন্দ্র ভারতীতে পড়ছে। অন্য জায়গায় ভাড়া চলে গেছে এখন তারা। এরপর বেশ কয়েক বছর কেটে গেছে। স্বপ্না পিসির সঙ্গে কখনো কখনো দেখা হয়। চেহারায় পরিবর্তন এসেছে খুব, দেখলেই বোঝা যায় ছেলে খুব আনন্দে রেখেছে তাকে। হঠাৎ একদিন পেপারে কুশল দেখল সামনের রবিবার সারেগামা পায়ের কয়েকজন শিল্পীর অনুষ্ঠান রয়েছে একটি নামকরা মঞ্চে। অবশ্যই তার মধ্যে নীল আছে। অনলাইন টিকিট বুক হচ্ছে। যাবে নাকি ত্রিধারা? মেয়েকে তখন স্কুলের জন্য তৈরি করছিল ত্রিধারা। কুশলের দিকে তাকিয়ে বলল, কোথায়? সামনের রবিবার নীলের একটা অনুষ্ঠান আছে, চলো দেখে আসি। নীলের অনুষ্ঠান? আমিও যাব দেখতে। আমি তো সবাইকে বলি এই নীল কত ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসতো। ওর মা কত কষ্ট করে আমার বাড়ি কাজ করে নীলকে মানুষ করেছে। বসুধা গদগদভাবে বলল। ত্রিধারা আশ্চর্য হয়ে তাকালো শাশুড়ির দিকে। অনেক বছর বাদে তার আবার পুরনো কিছু কথা মনে পড়ে গেল। নাম, প্রতিপত্তি, টাকা কত সহজে মানুষের প্রতি মানুষের মনোভাবকে বদলে দেয়, সেটাই ভাবছিল ত্রিধারা। কুশল অনলাইনে 4টে টিকিট কেটেছিল। প্রোগ্রাম শুরু হওয়ার কিছুক্ষণ আগেই তারা পৌঁছে গিয়েছিল মঞ্চে। হলে ঢুকেই বসুধা নাতনির হাত ধরে হন হন করে হেঁটে চলল সামনের দিকে। ত্রিধারা কিছু বলার আগেই বসুধা নাতনিকে নিয়ে বসে পড়লেন একদম সামনের সারিতে। সাথে সাথে দুজন ভলেন্টিয়ার্স ছুটে এলো। দুঃখিত ম্যাডাম, আপনাকে এই সিট থেকে উঠতে হবে। সামনের সারির সিটগুলো ভিআইপিদের জন্য সংরক্ষিত। একথা বলেই তারা আরও একজন ভলেন্টিয়ারের উদ্দেশ্যে বলল, ম্যাডাম আর স্যারকে এদিকে নিয়ে আয়। ত্রিধারা চোখের ইশারায় বসুধাকে উঠে আসতে বলল। বসুধা উঠে দাঁড়িয়ে পিছনের সিটে বসতেই যাচ্ছিল। ততক্ষণে ম্যাডাম ও স্যার বলা ভদ্রলোক ও ভদ্র মহিলাটি ভিআইপি সিটের সামনে চলে এসেছে আসন গ্রহণ করার জন্য। আরে গিন্নিমানা, কতদিন বাদে দেখা হলো তোমাদের সঙ্গে। কেমন আছো বৌদিমণি? ও বাবা, এই পুচকিটা তোমার মেয়ে নাকি? কি মিষ্টি হয়েছে গো। স্বপ্না আজ বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীলের মা। তার জন্য চেয়ার সংরক্ষিত তো থাকবেই, কিন্তু সে ত্রিধারাদের দেখে যে সাংঘাতিক খুশি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তারপর স্বপ্না একজন ভলেন্টিয়ারকে ডেকে বললেন, ওনারা আমাদের সঙ্গে বসবেন, এই সিটেই বসবেন, একটু ব্যবস্থা করে দিন। হাত জোর করে ভলেন্টিয়ার জানালো, খুবই দুঃখিত ম্যাডাম, আমি ভিআইপি সিটগুলো নির্দিষ্ট কয়েকজনের জন্যই সংরক্ষিত করা হয়েছে। যদি তাদের মধ্যে কেউ অনুপস্থিত থাকেন তবে ওনারা এখানে বসতে পারবেন, নয়তো শুধু আপনাদেরকেই এই সিটে বসতে হবে। কি যেন একটু ভাবলো স্বপ্না, তারপর ভলেন্টিয়ারকে বলল, ঠিক আছে, আপনারা ওনাদের সঙ্গে পিছনের দিকেই আমাদের দুজনের সিটেরও একটু ব্যবস্থা করে দাও। ওই সিটগুলো তো আর বিশেষ কারোর জন্য সংরক্ষিত নয়। তার মধ্য থেকে 2টো সিট তোমরা ম্যানেজ করতে পারবে নিশ্চয়ই? হ্যাঁ, তা পারবো। একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। বসুধা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। হয়তোবা বহু বছর আগের পুরনো কথাটা ভিড় করে আসছিল তার স্মৃতির পাতায়। ত্রিধারা শাশুড়ি মায়ের কানের কাছে গিয়ে আস্তে করে বলল, স্বপ্না পিসির সঙ্গে পাশাপাশি চেয়ারে বসতে আজ আর তোমার কোনো আপত্তি নেই তো? গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।